তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ডেলিভারি ম্যান মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে একবার এমন একটা সুপার হিরোর কথা চিন্তা করুন যার পাওয়ার হচ্ছে গিয়ে তার প্রস্রাব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকে আমরা দেখতে যাচ্ছি এমনই একটা সুপার হিরোর গল্প যার পাওয়ার হচ্ছে তার প্রস্রাব। আর সে এগুলো দিয়ে কিভাবে কি করে সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় বেইজিং শহরের কোনো একটা এরিয়া থেকে, যেখানে আমরা দেখতে পারি একটা ঘরের মধ্যে 3 জন মিলে টাস খেলছিল। আর এখানে যখন মেয়েটা খুবই খারাপ টাস পায় তখন তার মনটা খুবই খারাপ হয়ে যায়। এই জন্য সে এখানে রাগারাগি করে সবগুলো এলোমেলোই করে দেয়। তবে তখনই তার ছেলে আয়রন ম্যানের স্যুট পরে তার সামনে চলে আসে আর বারবার করে তাকে বিরক্ত করা শুরু করে। তবে যেহেতু তার মা টাস খেলায় হেরে গেছে এই জন্য সে তার ছেলের উপরে খুব বেশি একটা মনোযোগ দেয় না। আর এই জন্য একটু পরেই এই বাচ্চাটা ব্যালকনির উপরে গিয়ে দাঁড়িয়ে আমি উঠতে পারি বলে সোজা নিচে লাফ দিয়ে দেয়। আর তখনই নিচে দাঁড়ানো একটা ফুটপাত পরিষ্কার করার লোক যখন এই ব্যাপারটা দেখতে পারে তখন সে অনেক দূর থেকে দাঁড়িয়েই তার হাতটাকে কয়েকশো ফুট লম্বা করেই বাচ্চাটাকে সেভ করে ফেলে। আর এরপর এই বৃদ্ধ বাচ্চাটার কাছে গিয়ে তাকে বোঝানো শুরু করে যে আসলে বাস্তব জীবনে আয়রন ম্যান, স্পাইডারম্যান এই সমস্ত কিছু কাজ করে না। বাস্তব জীবনটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলাদা। সো এগুলো আর ভবিষ্যতে করার ট্রাই করবে না। তবে তখনই আশেপাশের সমস্ত লোকজন তার কাছে চলে আসে, কারণ বৃদ্ধ যেই কাজটা একটু আগে করেছে সেই ব্যাপারটা তারা সবাই নিজের চোখ দিয়ে দেখতে পেয়েছিল। এই জন্য যখন তারা কিউরিসিটি নিয়ে বৃদ্ধকে দেখছিল তখন বৃদ্ধ তাদের সবাইকে বলে, দেখো তোমাদের একটা পিকচার নেব, এদিকে তাকাও। আর এটা বলেই সে একটা স্পেশাল ডিভাইসে যখনই প্রেস করে তখন তাদের সবার মাথা থেকে সেই স্মৃতিটা গায়েব হয়ে যায়। আর তখনই বাচ্চার মা দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসে। আর সে তার বাচ্চাকে জীবিত দেখার পরে সবচেয়ে বেশি শক হয়ে যায়। আর সে যে টাস খেলার জন্য তার বাচ্চার দিকে একেবারেই মনোযোগ দেয়নি এটার জন্য সে আফসোস করতে করতে কান্না করা শুরু করে। এরপরে রাতের বেলায় আমরা সাইডওয়াক ক্যাফে নামের একটা ক্যাফে দেখতে পারি, যেখানে কিনা কাস্টমারে সম্পূর্ণ ভরা ছিল। তবে যেহেতু কাবাবের জন্য তারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল এই জন্য তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। তারা এখানে কুকের উপরে চিৎকার চেঁচামেচি করা শুরু করছিল। আর এত চিল্লাচিল্লি, এত ঝামেলা তার একেবারেই সহ্য হচ্ছিল না। এই জন্য সে লুকিয়ে তার হাতটা সোজা চুলার মধ্যে ঢুকিয়ে দিয়ে তার হাতের মধ্যেই আগুন জ্বালিয়ে কাবাবটাকে দ্রুত রান্না করার ট্রাই করে। আর তখন আমরা জানতে পারি আসলে এই লোকটার নাম হচ্ছে গিয়ে ফায়ারম্যান। আর এরপর আমরা চলে আসি একটা নাইট ক্লাবের মধ্যে, যেখানে আমরা দেখতে পারি একটা মেয়ে পোলের উপরে ডান্স করে সবাইকে তার দিকে আকর্ষিত করার ট্রাই করছিল। আর সবাই তার সাথে তাল মিলিয়ে ডান্স করছিল। তবে তখনই একটা লোক জিব্বা বের করে মেয়েটার কাছে চলে আসে আর সে মেয়েটার সাথে ঘেঁষাঘেঁষি করে ডান্স করার ট্রাই করে। যখন মেয়েটা এগুলো দেখতে পারে তখন সে একটু বিরক্ত হয়ে যায়। এই জন্য সে ইচ্ছা করেই যখন সেই পোলটাতে হাত দিয়ে ধরে তখনই এই লোকটা একটা ইলেকট্রিক শক খেয়ে যায়, যেই জন্য এই লোকটা কাঁপাকাঁপি করা শুরু করে। আর এর মানে আমরা এটা বুঝেই গিয়েছি যে এই মেয়েটার নাম হচ্ছে গিয়ে ইলেকট্রিক গার্ল। আর এরপরে আমরা সুপার হিরো টিমের আরও একটা মেম্বারকে দেখতে পারি, যে কিনা নর্মাল একটা সিকিউরিটি গার্ডের ভেষ ধরেছিল। আসলে এখানে একটা মেয়ের গাড়ি যখন একটা গর্তের মধ্যে আটকা পড়ে গিয়েছিল তখন মেয়েটা সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করছিল। এই জন্য এই লোকটা এসে চারপাশে ভালো করে চেক করে যখনই গাড়িটাকে ধরে টান দেওয়ার ট্রাই করে তখনই আমরা দেখতে পারি তার হাতটা লোহাতে কনভার্ট হয়ে যায়। আর এরপর সে খুব সহজেই গাড়িটাকে তুলে গর্ত থেকে বের করে ফেলে। আর তখন আমরা জানতে পারি এই লোকটার নাম হচ্ছে গিয়ে আয়রন আর্ম। এরপর এই 3টা সুপার হিরো টিমকে তাদের লিডার ফ্যারো কল দেয়। ফ্যারো বলে সে খবর পেয়েছে যে আজকে মিউজিয়ামের কাছে একটা স্পেশাল চোর চুরি করার জন্য আসবে। সো তাদের যে কোনো ওয়েতে সেই চোরকে থামাতে হবে। এই জন্য 3টা সুপার হিরোই দ্রুত চলে আসে ফ্যারোর কাছে। আর তখনই তারা দেখতে পারে একটা কালো গাড়িতে করে সেই চোরও চুরি করার জন্য রেডি হয়ে চলে আসে। চোরগুলো প্রথমেই মুখোশ পরে এসে এখানে সমস্ত সিকিউরিটি ক্যামেরাগুলো গুলি করে উড়িয়ে দেয়। আর এরপর তারা ম্যানহোলের ঢাকনাগুলোকে খোলার ট্রাই করে। তবে যখন অনেক কষ্টের পরেও তারা ম্যানহোলের ঢাকনাগুলো খুলতে পারছিল না তখন তারা বোম দিয়ে এটাকে উড়িয়েই দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আয়রন আর্ম প্রচণ্ড রাগ হয়ে তাদেরকে মারতেই যাচ্ছিল। তবে ফেরো তাকে সেখানে আটকে দেয়, কারণ সে চাইছিল চোররা আগে যেন চুরি করে, কারণ যাতে করে তাদের কাছে অ্যারেস্ট করার মতো কোনো একটা প্রমাণ থাকে। তবে তখনই অন্য একজন সুপার হিরোর কস্টিউম পরে ডিগবাজি দিতে দিতে তাদের সামনে চলে আসে। আসলে তার নাম হচ্ছে গিয়ে স্টিকি, যাকে কিনা ফ্যারো নতুন এই টিমে জয়েন করিয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকের মিশনের জন্য ফেরো স্টিকিকে ডাকেইনি। স্টিকি নিজ উদ্যোগে এখানে চলে এসেছে আর আসার সঙ্গে সঙ্গেই সে চোরদের উপরে আক্রমণ করে দিয়েছে। আর সে তার থুতুর মাধ্যমে চোরদেরকে মারার ট্রাই করছিল। আর এগুলো দেখার পরে বাকি সুপার হিরোরাও এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। আর এখানে চোরদের মারতে মারতে তাদের অবস্থা খারাপ করে ফেলে। তবে তখন ফেরো দেখতে পারে একটা চোর এখনও হুঁশে ছিল আর সে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। এই জন্য ফেরো চোখের পাওয়ারের ইউজ করে তাকে তার কন্ট্রোলে নিয়ে নেয়। আর এতে করে চোরের মনে হওয়া শুরু হয় যে ফ্যারো আসলে তার বাবা। এই জন্য সে তাকে দেখার পরেই প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তার পা ধরে ক্ষমা চাওয়া শুরু করে। সে যে চুরি করতে এসেছে এটার জন্য সে বারবার করে তার কাছে মাপ চায়।
সে তাকে বলে যে সে আসলে ম্যানহোলের ঢাকনাগুলো এই জন্য চুরি করছিল যাতে করে এগুলো সে একটা বিশাল বড় বিজনেসম্যানের কাছে সেল করতে পারে, কারণ তার ট্যাঙ্কের প্রোটেকশনের জন্য এগুলো তার দরকার ছিল। মানে তার এমন লোহার দরকার ছিল যেগুলো কিনা অনেক বেশি মজবুত। আর তাছাড়া চাইনিজ ম্যানহোলের ঢাকনাগুলো এতটাই শক্ত হয় যেগুলো কিনা গুলি করলেও ফুটো হয় না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফ্যারো তার সেই ডিভাইসটার সাহায্যে আবারও তাদের সবার মাইন্ড রিফ্রেশ করে দেয়, মানে তাদের মাইন্ড থেকে স্মৃতিগুলোকে সরিয়ে দেয়। এখন স্টিকি মনে করছিল যে তার বাহাদুরির জন্য হয়তোবা ফ্যারো তার প্রশংসা করবে আর হয়তোবা তার প্রমোশনও হতে পারে। তবে আসলে ফ্যারো তো উল্টো তাকে বকাঝকা করা শুরু করে, কারণ না বলেই সে প্রথমে তো মিশনের মধ্যে ঢুকে গিয়েছে, তারপরে সে রং টাইমে আক্রমণ করেছে, যেই জন্য মিশনটা পুরো চপাট হলেও হতে পারত। আর তখনই ফ্যারোর কাছে পুলিশ কমিশনার কল দেয় আর এই মিশনটা কমপ্লিট করার জন্য তাকে কংগ্রাচুলেট করে, কারণ তার জন্যই আজকে যারা ঢাকনা চুরি করছিল তাদের পর্দা ফাঁস করা গিয়েছে। এখন কমিশনারের সাথে কথাবার্তা শেষ করার পরে নতুন সুপারহিরো স্ট্রিকেকে ফ্যারো তার অফিসে নিয়ে আসে যাতে করে সে বাকি সুপারহিরোদের সাথে তাকে মিট করিয়ে দিতে পারে। ফ্যারো তাদের সবাইকে বলে যে ছোটবেলায় সে আসলে ফ্যাবিকল খেয়ে ফেলেছিল, এই জন্য বড় হওয়ার সাথে সাথে সেটার রিয়াকশনের জন্য সে একটা তরল পদার্থে কনভার্ট হয়ে গেছে। মানে এখন তার প্রস্রাব, ঘাম এবং থুতু একেবারে রকেটের মতো মানুষের গায়ে গিয়ে আক্রমণ করে। আর এগুলোর পরে স্টিকি নিজের পাওয়ার সবার সামনে দেখানো শুরু করে, আর তার মনে হচ্ছিল যে হয়তোবা এখানের সবার চেয়ে বেস্ট পাওয়ার হচ্ছে গিয়ে তার কাছে। তবে যখনই সে আয়রন আমের কাছে গিয়ে পৌঁছায় তখন আয়রন আম তার আসল জায়গাটা কোথায় সেটা দেখিয়ে দেয়। সে আসলে তাকে এক হাত দিয়েই ধরে রুমের এক সাইড থেকে অন্য সাইডে ছুঁড়ে মারে। তো এরপরে ফ্যারো স্টিকিকে একটা জব দিয়ে দেয়, কারণ তাকে সুপারহিরো হয়ে থাকতে হলে সাধারণ মানুষের মধ্যেই মিলেমিশে থাকতে হবে যাতে করে কেউ তাকে সন্দেহ করতে না পারে। এই জন্য ফাইনালি তাকে সে একটা ডেলিভারি বয়ের জব দিয়ে দেয়। যদিও স্টিকি চাইছিল ভালো কোনো জব করতে, এই জন্য সে ফ্যারোর কাছে রিকোয়েস্টও করে, তবে ফ্যারো এটাতে রাজি হয় না। সে তাকে ডেলিভারির কাজটাই করতে বাধ্য করে, এই জন্য না চাইতেও বাধ্য হয়ে তাকে সারাদিন ডেলিভারি করতে হয়। কিন্তু কাজের মধ্যে যখনই সে কোনো ডিফিকাল্টি ফেস করত তখন সে তার টিমের প্রথম নিয়মই ব্রেক করে ফেলতো। মানে তাদের টিমের প্রথম নিয়ম ছিল যে পুরো দুনিয়ার সামনে তারা যে সুপার হিরো এই ব্যাপারটা তারা কোনোভাবেই শো করতে পারবে না। কিন্তু স্টিকি তার ঘাম এবং থুতুর সাহায্যে স্পাইডারম্যানের মতো লাফিয়ে লাফিয়ে এক দেয়াল থেকে অন্য দেয়ালে গিয়ে প্রত্যেকটা ডোরে ডোরে গিয়ে তার পার্সেলগুলো ডেলিভার করছিল। আর যখন একটা মহিলা তাকে জানলা দিয়ে আসতে দেখতে পারে তখন সে ভয়ে একেবারে বেহুশি হয়ে যায়। আর একটু পরে যখন অ্যাম্বুলেন্স তাকে নেয়ার জন্য আসে তখন সে দেয়ালের ওই পারে ভূত সম্পর্কে কিছু একটা বারবার করে বলছিল। তবে সৌভাগ্যবশত ফ্যারো একেবারে শেষ মুহূর্তে এসে তার স্পেশাল ডিভাইসের সাহায্যে তার স্মৃতিগুলো মুছে দেয়, যেই জন্য এই মহিলা আবারও শান্ত হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পারি 7 নামের একটা বিশাল বড় কোম্পানি, যেখানে ডিরেক্টর ছিল চ্যাং নামের একটা লোক। আসলে এখানে চ্যাং তার ইনভেস্টরদের সাথে মিটিং করছিল, আর এখানে চ্যাং ডক্টর বিল নামের একটা ইয়াং ডাক্তারের সঙ্গে তাদের সবাইকে মিট করায়। আসলে বিল একটা স্পেশাল ধরনের ক্লোনিং কম্পাউন্ড বানিয়েছিল, আর বিল এটা সম্পর্কে এক্সপ্লেইন করে ইনভেস্টরদেরকে বলে যে আমার এই আবিষ্কারের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা চাইলে যেই কোনো জিনিসেরই ক্লোন বানাতে পারবো। আর সে এটার স্যাম্পল দেখানোর জন্য একটা কমলার মধ্যে ইঞ্জেকশন দিয়ে দেয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাটা ফুলে যাওয়া শুরু করে। একটা পর্যায়ে একটা থেকে এটা 2টা কমলাতে কনভার্ট হয়ে যায়। আর এইটা দেখার পরে তো ইনভেস্টররা পুরোপুরি শকড হয়ে যায়। আর যখন ইনভেস্টররা এটা খেয়ে চেক করে তখন তারা দেখতে পারে 2টা কমলার স্বাদই একরকম ছিল। আর এতে করে তারা অনেক বেশি হ্যাপি হয়ে ডিরেক্টরকে বলে যে এই প্রজেক্টের মধ্যে তারা অবশ্যই টাকা ঢালবে। আর এটার জন্য চ্যাং অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এই জন্য সে বিলকে গিয়ে বলে যে খুব শীঘ্রই তোমার ছবি ম্যাগাজিনের ফ্রন্ট পেজে আসবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ফেরো স্টিকিকে বকাবকি করছিল, কারণ সে যেই বোকামিটা করেছে সেটার জন্য একটুর জন্য সে ধরা পড়ার হাত থেকে বেঁচে গিয়েছে। সে বলছিল যে মানুষের সামনে সে কেন তার পাওয়ারটা শো করতে গেল। তবে তখন স্টিকি বলে যে ডেলিভারি করতে করতে কি সারাটা দিন পার করে দেব নাকি? আমি হচ্ছে একজন সুপার হিরো, আমার সবাইকে সাহায্য করতে হবে, মানুষের জীবনও তো বাঁচাতে হবে। তাছাড়া শহরের মধ্যে যেই ক্রাইম হচ্ছে সেগুলো থামানো তো আমাদেরই কাজ। সো যদি আমরা সেগুলোই না করি তাহলে আমাদের সুপার পাওয়ার থেকেই লাভটা কি হলো? তবে তখনই তার পেছন থেকে একটা মেয়ে তার কাঁধে হাত দেয়, আর যখনই সে ঘুরে তখন সে পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। আসলে এই মেয়েটার মনে হচ্ছিল যে সে হচ্ছে গিয়ে একজন কোরিয়ার বয়, এই জন্য সে তার সঙ্গে তাকে ঘরে নিয়ে তার জিনিসপত্রগুলোকে প্যাক করে দেওয়ার জন্য বলে। এখন যেহেতু স্টিকি তাকে দেখার সঙ্গে সঙ্গেই পুরো ফ্ল্যাট হয়ে গেছে, এই জন্য সে কোনো কিছু না বলেই মেয়েটার পেছন পেছন তার ঘরে চলে আসে। আর মেয়েটাও তাকে কাজকর্ম বুঝিয়ে দিয়ে তার ফোন নিয়ে লাইভ স্ট্রিমিং করা শুরু করে। আর তখন আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে যাও, যে কিনা খুবই ফেমাস একজন ব্লগার। আর একটু পরে যখন স্টিকি বাথরুমে চলে আসে প্রস্রাব করার জন্য তখন সে এখানে একটা তেলাপোকা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, যেই জন্য তার ফেভিকলের মতো প্রস্রাবগুলো পুরো ফ্লোরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়, এমনকি তার হাতে পর্যন্ত লেগে যায়। আর যেহেতু প্রস্রাবের জন্য তার পাটাও ফেভিকলের মতো লেগে গিয়েছিল, এই জন্য সে কোনোভাবেই পাটা উঠাতে পারছিল না।
আর যখন সে জোরে পাটা টান দেয় তখন তার হাতে মেয়েটার একটা ব্রা চলে আসে। আর যেহেতু তার হাতেও প্রস্রাব ছিল এই জন্য ব্রাটা হাতের সাথে লেগে যায়। আর যখন যাও বাথরুম থেকে শব্দ শুনতে পারে তখন সে দৌড়ে চেক করার জন্য আসে। আর সে এসে দেখতে পারে যে একটা ডেলিভারি বয় তার ব্রা হাতের মধ্যে লাগিয়ে বসে আছে। আর এই জন্য যাওয়ের মনে হয় যে আমি কাকে ধরে নিয়ে আসলাম, এই শালা তো দেখছি অন্য রকমের মাল। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়ার ট্রাই করে। তবে বারবার করে স্টিকি তাকে ব্যাপারগুলো বুঝিয়ে বলার ট্রাই করছিল। তবে এগুলো করতে করতে যাও হঠাৎই পিছলে যায়। আর যখন স্টিকি তাকে সেভ করার জন্য তার শরীরে টাচ করে তখন তার হাতের সাথে যাওয়ের জামাটাও লেগে যায়, যেই জন্য তার জামাটাও ছিঁড়ে চলে আসে। আর যেহেতু এই সমস্ত ব্যাপারগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছিল এই জন্য বেচারি যাওকে অনেক বেশি লজ্জিত হতে হয়। আর স্টিকি এগুলো দেখার পরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বাসায় গিয়ে অনেক কষ্টের পরে সে তার হাত থেকে এই কাপড় চোপড়গুলো ছড়ায়। আর এদিকে 7 কোম্পানিতে ডক্টর বিল একটা ইঁদুরের উপরে এক্সপেরিমেন্ট করার ট্রাই করছিল। আর যখনই সে ইঁদুরকে ইঞ্জেকশন দিয়ে ডাবল করার ট্রাই করে তখন হঠাৎই ইঁদুরটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য এখানে রক্ত দিয়ে ভরে যায়। আর যখন চ্যাং এসে এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে বিলের উপরে প্রচণ্ড রাগ করে। সে তাকে বলে যে জীবিত কিছুর উপরে ক্লোনিং করার এক্সপেরিমেন্ট করা হচ্ছে কি ইলিগাল, যদি এটা বাইরে বেরিয়ে যায় তাহলে আমাদের কোম্পানি তো ডুববেই, সাথে তুমি আর আমি দুজনেই ডুববো। তবে বিল তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে যদি আমি জীবিত কিছু একটার ক্লোন করে ফেলতে পারি তাহলে আমি হয়ে যাব পৃথিবীর সবচেয়ে মহান সায়েন্টিস্ট। আর তাছাড়া যদি এটা একবার সফল হয়ে যায় তাহলে আমরা মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার, কিডনি এগুলোকে আমরা আবারও নতুন করে বানাতে পারবো। যদি সেটা নষ্ট হয়ে যায় তারা সেগুলোকে রিপ্লেস করতে পারবে। তবে চ্যাং তার কোনো কথাই শুনবে না। সে প্রচণ্ড রাগ করে এই সমস্ত ব্যাপারগুলো বন্ধ করার জন্য বলে। আর এই জন্য সমস্ত সায়েন্টিস্টরা এগুলো বন্ধ করতে বাধ্য হয়। আর যদিও বিল প্রচণ্ড রাগের মাথায় ছিল তবে তার কাছে করার মতো কিছুই ছিল না। আর এদিকে আমরা দেখতে পারি ফ্যারোর কাছে স্টিকি চলে আসে। আর সে তাকে বলে যে আমার শরীরের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন হচ্ছে। আসলে এমন পরিবর্তন আমার শরীরে আগে কোনোদিন হয়নি, মানে তার নিজের প্রস্রাবের জন্য নিজে কোনোদিনও সে এমন করে আটকা পড়েনি। আর এই জন্য এটা পরীক্ষা করার জন্য ফ্যারো তাকে একটা বেদের সাথে বেঁধে ফেলে। আর এরপর সে তাকে বলে যে এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে তোমার নার্ভসের জন্য। যখন তোমার অ্যাড্রিনালিন অনেকটা বেড়ে যায় তখন তোমার নিজের উপরে নিজের কন্ট্রোল থাকে না, মানে তোমার পাওয়ারের উপরে তুমি আর কাবু করতে পারো না। এখানে ফ্যারো তাকে বলে যে তোমার শরীরে আমি ছোট্ট একটু অংশ কেটে ফেলবো, যেই জন্য তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। যদিও স্টিকি প্রথমে এটার জন্য রাজিও হয়ে গিয়েছিল, তবে পরবর্তীতে সে দেখতে পারে ফ্যারোর ইশারা আসলে তার মেইন অস্ত্রর জায়গায়। এইটা দেখার পরে তো সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে যে হারামি বুড়ো, নিজের টেম্পার তো শেষ হয়ে গেছে, এখন আমার টেম্পার শেষ করার ধান্দা। তবে তখন আবার ফ্যারো তাকে বুঝিয়ে বলে যে না না, ওই জায়গায় না, আমি তোমার হাতে ছোট একটা কাট করব। তবে যাই হোক, সার্জারির পরে স্টিকের হাত আবারও আগের মতো হয়ে যায়। এরপর সে বাসায় গিয়েই তার জন্য একটা নতুন সুপার হিরো স্যুট বানায় আর নিজের পাওয়ারকে কন্ট্রোল করার ট্রাই করে। তো এরপরে স্টিকি আবারও তার ডেলিভারির কাজে ব্যাক করে আর বিভিন্ন জায়গায় পার্সেল ডেলিভার করা শুরু করে। তবে এরপরে সে চলে আসে জাওয়ের ঘরে একটা পার্সেল দেওয়ার জন্য। আর এখানে যখনই যাও দরজা খুলে তাকে দেখতে পারে তখন তার মাথা তো প্রচণ্ড গরম হয়ে যায়। সে দরজাটা বন্ধ করে দেওয়ার ট্রাই করে, তবে স্টিকি তাকে বুঝিয়ে বলে তার আন্ডার গার্মেন্টসগুলো আবারও রিটার্ন করে দেয়। আর সে বলে যে এগুলো আমি ভালো করে ধুয়েও দিয়েছি। আর এরপরে যখনই সে তাকে পার্সেলটা দেয় তখন যাও পার্সেলটা খোলার পরে দেখতে পারে এইটার মধ্যে একটা উলঙ্গ ব্যক্তির পুতুল ছিল। এইটা দেখার পরে তো তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে মনে করে যে স্টিকি হচ্ছে আসলেই একটা লুচ্চা, যে কিনা বারবার করে তাকে ইমপ্রেস করার ট্রাই করছে। এই জন্য সে তাকে পেটানোই শুরু করে। তবে তখনই পাশের রুম থেকে অন্য একটা লোক বেরিয়ে আসে আর সে এই পুতুলটা দেখার পরে দ্রুত সে এটা নিয়ে নেয়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে অ্যাড্রেসের মধ্যে কোনো একটা ভুল হয়ে গিয়েছিল। এই জন্য পার্সেলটা সামনের ঘরে দেওয়ার জায়গায় সে এসে জাওয়ের ঘরে ডেলিভারি করে দিয়েছে। আর এই সমস্ত ব্যাপারটা সমাধান করার পরে স্টিকি জাওকে বলে যে দেখো, তুমি আগের বারও কিন্তু আমাকে ভুল বুঝেছিলে। আর জাও বুঝতে পারে যে হ্যাঁ, সে আসলে সত্যিই ভুল বুঝেছিল। এই জন্য সে তার কাছে মাপ চেয়ে নেয়। তবে এই কথাবার্তার মধ্যেই যাওয়ার একটা কল চলে আসে, যেই জন্য সে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। আসলে বাইরে একটা গাড়িতে তার বাবা তার জন্য ওয়েট করছিল। আর আমরা জানতে পারি তার বাবা আর অন্য কেউ না, সে হচ্ছে 7 কোম্পানির ডিরেক্টর চ্যাং। আর এটা দেখার পরে স্টিকি একটু বেশি হ্যাপি হয়ে যায়। সে চিন্তা করে পছন্দের মেয়ে আসলে সুন্দরী না, সে ধনীও। আর এদিকে আমরা দেখতে পারি বিল এখন পর্যন্ত ইঁদুরদের উপরে এক্সপেরিমেন্ট করেই যাচ্ছিল। আর সে তার কলিগদেরও কোনো রকমে কনভিন্স করে নিয়েছিল যাতে করে চ্যাং পর্যন্ত এই এক্সপেরিমেন্টের খবর না পৌঁছায়। আর তারাও তার কাছে প্রমিস করেছিল যে এই খবরটা তারা লিক করবে না। আর অনেক দিন ধরে অনেক রকম এক্সপেরিমেন্ট করার পরে ফাইনালি তারা ইঁদুরদেরকেও ক্লোন করতে সক্ষম হয়ে যায়। আর এদিকে ফ্যারো সমস্ত সুপার হিরোদেরকে এক জায়গায় ডেকে তার নতুন মিশন সম্পর্কে সবাইকে বলে। তবে স্টিকির আসার জন্য এখানে কেউই হ্যাপি ছিল না, কারণ সে সবসময় কোনো না কোনো ভুল করে ফেলে, যেই জন্য তাদের সবাইকেই ভুগতে হয়। তবে এইবার ফ্যারো তাদের সবাইকে আশ্বাস দিয়ে বলে যে এইবার স্টিকি মিশনে যাওয়ার জন্য ফুললি রেডি। আর এরপরে যখনই তাদের মিশনটা শুরু হয়ে যায়
তখন আমরা দেখতে পারি সমস্ত সুপারহিরো থেকে স্টিকি অনেকটা এগিয়ে ছিল। সে তার পাওয়ারের ইউজ করে সমস্ত গুন্ডাদেরকে সেখানে ধরাশায়ী করে ফেলে আর সবাইকে ধরিয়ে দেওয়ার পরে ফাইনালি এখন শুধুমাত্র একটা ভিলেনই বাকি ছিল। আর যখন সে তার উপরে আক্রমণ করতে যাচ্ছিল তখনই সে দেখতে পারে জাও নামের সেই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটছিল, যে কিনা স্ট্রিমিং করতে করতে যাচ্ছিল। তবে তখনই একটা গুন্ডা এসে তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এই জন্য সে গুন্ডাকে না ধরে জাওকে সেভ করার জন্য চলে যায়। আর একেবারে শেষ মুহূর্তে সে এখানে এসে জাওকে সেভও করে ফেলে। তবে এই গুন্ডাটাও জাওকে একটা ধাক্কা দিয়ে বিল্ডিং থেকে ফেলে দেয়। আর এই জন্য স্টিকি বাধ্য হয়ে ছাদ থেকে লাফ দিয়ে তাকে কোলে নিয়ে তার জীবনটাকে সেভ করে ফেলে। এগুলো দেখার পরে যদিও জাও পুরোপুরি ইমপ্রেস হয়ে যায় আর সেই সুপারহিরোর নাম জিজ্ঞেস করে, তবে তখনই এখানে ফ্যারো এসে তার সমস্ত স্মৃতিগুলো মুছে দেয়। আর এতে করে জাওয়ের মনে হয় যে এখানে হয়তোবা কোনো থার্ড ক্লাস মুভির শুটিং চলছে। আর এরপরে যখন সে বাসায় ব্যাক করে তখন তার ফ্রেন্ডরা তাকে কল দিয়ে জিজ্ঞেস করে যে তোমার সাথে আসলে হয়েছিলটা কি। আর যখনই সে টিভিতে নিউজটা দেখে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। আসলে আমরা জানতে পারি তখন যেই সমস্ত ঘটনাগুলো হয়েছিল সেগুলো তার লাইভ স্ট্রিমে সব কিছু রেকর্ড হয়ে গিয়েছিল। এই জন্য এখন নিউজ চ্যানেলে এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে আর স্টিকি দেখতে দেখতে পুরো ফেমাস হয়ে গিয়েছে। আর এগুলো দেখার পরে জাওরও সমস্ত ব্যাপারগুলো আবারও মনে পড়ে যায়। এখন সমস্ত সেলিব্রিটিরা, সমস্ত জনগণেরা সবাই তাকে সাপোর্ট করছিল। তাছাড়া তাকে নিয়ে বিভিন্ন রকমের গানও বানানো হচ্ছিল। আর যখন ফ্যারো এই ব্যাপারগুলো দেখতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে স্টিকিকে উল্টাপাল্টা কথা শোনানো শুরু করে। তবে তখনই কমিশনার তাকে কল দিয়ে বলে যে এখন যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, সেটা তো আর ফিরিয়ে আনতে পারবে না। সো এই জন্য এখন আমাদেরকে স্টিকিকেই একজন পাবলিক সুপারহিরো হিসেবে রাখতে হবে, যাতে করে সবাই তাকে নিয়েই ব্যস্ত থাকে। আর এতে করে বাকি সুপারহিরোরা খুব সহজেই তাদের কাজগুলো সম্পন্ন করতে পারবে। এরপরে ফ্যারো স্টিকিকে নিয়ে একটা টিভি চ্যানেলে চলে আসে আর এখানে স্টিকি তার সমস্ত ট্যালেন্ট শো করে এইটা প্রুফ করে দেয় যে সেই ভিডিওতে যেই সুপারহিরো ছিল সে আসলে সেইটাই। আর এই জন্য এই টিভির প্রোগ্রামের মাধ্যমে সে রাতারাতি ফেমাস হয়ে যায় আর মিডিয়ার মানুষজনও তাকে ধরে নানান রকমের কোয়েশ্চেন করা শুরু করে। এরপরে সে কতগুলো অ্যাডেও শুটিং করে, এমনকি সে একটা প্রোগ্রামে জাজ হিসেবেও কাজ করে। আর তাছাড়া এর মধ্যে সে অনেকগুলো ইন্টারভিউ, অনেক জায়গায় নানান রকমের আলাপ আলোচনাও করে, যাতে করে বাকি যেই সুপারহিরোরা আছে তারা তাদের কাজটা সঠিকভাবে করতে পারে আর তাদের গোপনীয়তা তারা রক্ষা করতে পারে। সে একটা ইন্টারভিউতে দাবি করে যে এতদিন পর্যন্ত যত সুপারহিরো অ্যাকশন হয়েছে, মানে যত মানুষকে সুপারহিরোরা সেভ করেছে, সেগুলো সব সেই করেছে। আর এগুলো শোনার পরে আয়রন নামের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ সে হচ্ছে গিয়ে সবচেয়ে পাওয়ারফুল একজন সুপারহিরো। তবে এই কালকে ছেলেটা আজকে কিনা তার সমস্ত ক্রেডিটগুলো চুরি করার ট্রাই করছে। কিন্তু আসলে পপুলার হওয়ার সঙ্গে সঙ্গে স্টিকির বিপদ আপদগুলো আস্তে আস্তে করে বাড়ছিল, কারণ সাধারণ মানুষজন তো তাকে চিনতে পারছিলই, বরং গুন্ডারা পর্যন্ত তাকে চিনতে পারছিল। একবার তো একটা লোক ইচ্ছা করে চুরি করার নাটক করে, আর যখন স্টিকি তাকে ধরতে আসে আর সমস্ত পাবলিকের মনোযোগ তার দিকে চলে আসে তখন সে তার দোকানের বিজ্ঞাপন দেওয়া শুরু করে। আর তাছাড়া কিছু লোক মেয়েদেরকে ডিস্টার্ব করার নাটকও করে, যাতে করে যখন স্টিকি তাদেরকে সেভ করতে আসবে তখন সে স্টিকির সঙ্গে মিট করে একটা ছবি তুলতে পারে। এরপরে একটা কনফারেন্সে যাওয়ার আগে স্টিকি ফ্যারোর সঙ্গে যখন বসেছিল তখন সে ফ্যারোর কাছে কমপ্লেন করে বলে যে আসলে আমার পপুলার হওয়ার পর থেকে এই সমস্ত প্রবলেমগুলো আমাকে ফেস করতে হচ্ছে। তবে তখন বাইরে আমরা দেখতে পারি জাও ভিড় ঠেলে সিকিউরিটি গার্ডদেরকে ফাঁকি দিয়ে স্টিকির সঙ্গে মিট করতে চলে আসে, কারণ এখন সে তার প্রেমে পুরো পাগল হয়ে গেছে। আর এই জন্য সিকিউরিটি গার্ডরাও তাকে থামাতে পারছিল না। তবে তখন আমরা দেখতে পারি আয়রন নাম সিকিউরিটি গার্ডদের ড্রেস পরে সোজা চলে আসে স্টিকির কাছে আর সে তাকে পেটানোর ট্রাই করে, কারণ টিভিতে সমস্ত আক্রমণের ক্রেডিট সে নিজে নিয়ে নিয়েছিল। আর তখন স্টিকি তার মুখটাকে বন্ধ করার জন্য তার মুখের মধ্যে ফেভিকল মেরে দেয়, যেই জন্য তার মুখটা সেখানেই আটকে যায়। তবে তখনই যাও পেছন থেকে দরজাটা খোলার জন্য যখন ধাক্কা দেয় তখন স্টিকি ধাক্কা খেয়ে তার ঠোঁটটা গিয়ে সোজা আয়রন নামের ঠোঁটের সাথে লেগে যায়। আর যখন যাও এই ব্যাপারটা দেখতে পারে, মানে সে দেখতে পারে তারা একে অন্যকে কিস করছে, তখন তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তার মনে হয় যে হয়তোবা সে হচ্ছে গিয়ে গে, এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এরপরে কোনো রকমে স্টিকি তার ঠোঁটটা আয়রন নাম থেকে ছাড়িয়ে একজন ডেলিভারি বয়ের বেশ ধরে সোজা চলে আসে জাওয়ের সঙ্গে মিট করতে। আর এখানে সে এসে তাকে কনভিন্স করার ট্রাই করে, তাকে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলে যে আমি স্টিকিকে খুব ভালো করেই চিনি, সো যদি তুমি তার সঙ্গে মিট করতে চাও তাহলে আমি তোমাকে তার সঙ্গে মিট করিয়ে দিতেই পারি। আর সে তাকে এইটাও বুঝিয়ে বলার ট্রাই করে যে সে আসলে গে না, হয়তোবা তার সাথে তোমার কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জাও প্রচণ্ড ইমোশনাল হয়ে তাকে জড়িয়েই ধরে। আর এদিকে 7 কোম্পানিতে ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ময়লার মধ্যে একটা টেস্ট টিউব পেয়ে যায়। এটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে গিয়ে ডিরেক্টরকে বলে দেয়। আর ডিরেক্টর এটা পাওয়ার পরে তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে এসে বিলকে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে আর তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া শুরু করে। তবে আসলে বিল তো অলরেডি সমস্ত স্টাফদেরকে তার আন্ডারে করে নিয়েছিল, এই জন্য সে তাদের সবাইকে অর্ডার দিয়ে ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্টকে এখানে বন্দি করে ফেলে আর তাদের দুজনকে এখান থেকে বের করে দেওয়ার জন্য বলে। আর এরপর সে তাদের সবাইকে বলে যে এখন সময় চলে এসেছে এই মেডিসিনগুলো মানুষের উপরে অ্যাপ্লাই করার।
প্রথমে সেই এক্সপেরিমেন্টটা ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্টের উপরে করে, যে জন্য একটু পরেই ব্লাস্টের জন্য তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর এরপরে এখন বিল চায় এই সমস্ত ডাটাগুলোকে অ্যানালাইজ করার জন্য। তবে তখন ডিরেক্টর দ্রুত তার ফোনের মাধ্যমে ডাটাবেসটাকে লক করে দেয়। আর এই জন্য বিল প্রচণ্ড রাগ করে তার গুন্ডা বাহিনীকে বলে দ্রুত চ্যাংয়ের মেয়ে জাওকে এখানে ধরে আনার জন্য। আর এদিকে স্টিকি এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে লাফিয়ে খুশি মনে জাওয়ের সঙ্গে মিট করতে যাচ্ছিল। আর জাও তার সঙ্গে মিট করার জন্য ফুললি মেকআপ করে রেডি হয়েছিল। আর যখনই ঘন্টা বাজে তখনই সে দৌড়ে গিয়ে দরজাটা খুলে, তবে সে দেখতে পারে আসলে এখানে স্টিকি নেই। এখানে হচ্ছে গিয়ে বিলের পাঠানো 2টা গুন্ডা, যারা কিনা জোর করে তাকে এখান থেকে ধরে নিয়ে যায়। আর একটু পরে যখন স্টিকি তার সঙ্গে মিট করতে আসে, তখন সে দেখতে পারে ঘরের সমস্ত কিছু এলোমেলো পড়ে আছে। এই জন্য সে বুঝতে পারে কোনো একটা প্রবলেম তো অবশ্যই হয়েছে। এরপরে স্টিকি ফ্যারোকে এই খবরটা জানায়, আর ফ্যারো বাকি সুপার হিরোদেরকে মিশনে যাওয়ার জন্য বলে। তবে এখনও আয়রন আর্ম তার উপরে প্রচণ্ড রাগ করেছিল, এই জন্য সে কোনোভাবেই স্টিকির সাহায্য করতে চাইছিল না। তবে ফ্যারো কোনো রকমে তাকে বুঝিয়ে সুজিয়ে সেখানে যাওয়ার জন্য রাজি করেই ফেলে। আর এরপর সে জাওয়ের মোবাইলটাকে ট্র্যাক করে এইটা বের করে ফেলে যে জাওকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। আর সে স্টিকিকে দ্রুত এই ইনফরমেশনটা দিয়ে দেয়। আর এদিকে 7 কোম্পানির ল্যাবের মধ্যে বিল জাওকে এনে তাকে ইনজেকশন দেওয়ার বারবার করে হুমকি দিচ্ছিল, যাতে করে চ্যাং তাকে সেই ডাটাবেজের পাসওয়ার্ডটা দিয়ে দেয়। আর যেহেতু চ্যাং তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত, এই জন্য সে বাধ্য হয়ে ডাটাবেজের পাসওয়ার্ডটা দিয়ে দেয়। এখন বিল যেটা চেয়েছিল সেটা তো সে পেয়ে গেছে, তবে তবুও সে জাওকে ইনজেকশন দেওয়ার জন্য যায়, কারণ সে চায় না কোনো সাক্ষীকেই জীবিত রাখতে। তবে তখন এখানে স্টিকি চলে আসে, আর তাদের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যায়। আর খুব শীঘ্রই সমস্ত সুপার হিরোরা চলে আসে, আর তাদেরকে আচ্ছা রকম ধোলাই করে তার সমস্ত গার্ডদেরকে সেখানেই শেষ করে দেয়। তবে বিল কোনো রকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। তবে রাস্তায় আমাদের আয়রন আর্ম তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। তবে বিল নিজেকে সেভ করার জন্য সেই ক্লোনিং ইনজেকশনটা তার শরীরে পুশ করে দেয়। তবে যেহেতু সে সুপার হিরো ছিল, এই জন্য এটার প্রভাব তার উপরে পুরো উল্টোভাবেই পড়ে। মানে এতদিন তার হাতটাই শুধু স্টিলের হতো, এখন তার পুরো শরীরটাই স্টিলের হয়ে যায়। এই জন্য তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে এক ঘুষির সঙ্গে বিলের মাথাটা একেবারে গুরু গুরু করে ফেলে। এরপরে আয়রন আর্ম পাগলের মতো রাস্তায় বেরিয়ে সমস্ত কিছু ভাঙচুর করা শুরু করে দিয়েছিল। যদিও সমস্ত সুপার হিরোরা তাকে আটকানোর অনেক ট্রাই করছিল, তবে এখন সে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে কোনো সুপার হিরোই তার সাথে পারছিল না। সে এরপরে স্টিকির উপরেও আক্রমণ করে দেয়। আর এগুলো দেখার পরে জাও স্টিকিকে বাঁচার জন্য AK-47 দিয়ে পেছন থেকে তার উপরে গুলি করা শুরু করে। আর এই জন্য এখন বিলেনের নজর চলে গেছে জাওয়ের উপরে। আর এই জন্য স্টিকি জাওকে বাঁচানোর জন্য কোনো রকমে বিলেনকে সেখানে মাটির সাথে লাগিয়ে দেয়, আর তাকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে। তবে এর মধ্যে জাও স্টিকির আসল চেহারাটা দেখে ফেলে। এই জন্য সে তাকে বলে যে তুমি তোমার সত্যিটা আমাকে কেন বললে না। তবে তখন স্টিকি তাকে বলে যে দেখো, আমি জানি আমি খুব হ্যান্ডসাম, তবে আসলে কাজকর্ম বলতে আমার তেমন কিছু নেই, ওই সেই ডেলিভারির কাজ, যেটা থেকে খুব বেশি একটা টাকাও ইনকাম হয় না। তবে তবুও যেহেতু জাও তাকে পছন্দ করে, এই জন্য সে ডেলিভারি বয় না অন্য কি, এতে করে তার কিছুই যায় আসে না। আর এই সুযোগের মধ্যে আয়রন ম্যান নিজেকে ফ্রি করে ফেলে, আর সে এখন ফেরোর দিকে যাওয়া শুরু করে। আর এই জন্য সমস্ত সুপার হিরোরা তাদের সমস্ত পাওয়ারগুলো স্টিকির মধ্যে দিয়ে নতুন একটা আক্রমণ করার জন্য ফুলি রেডি হয়ে যায়। আসলে এখানে আগুন, বিজলি, টেলিপোর্টও না জানি আরও কত রকমের পাওয়ার ছিল। আর যখন এই সবগুলো দিয়ে তারা তার উপরে আক্রমণ করে, তখন এই আক্রমণের জন্য আয়রন ম্যানের উপরের যেই শিল্ড ছিল সেটা পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে যায়, আর সে আবারও আগের মতো নর্মাল মানুষ হয়ে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।